অন্যান্য দিনের মতো আজকেও আমাদের একটা নতুন টপিক, একটা সাবজেক্ট নিয়ে আমরা আজকে আমাদের স্টাডি শুরু করব ফিটার ফার্স্ট ইয়ার থেকে, নিউ প্যাটার্ন বই থেকে। তো আমাদের এই ফিটার ক্লাসটা আমরা জানি যে ফিটার সাবজেক্টটা আমাদের থিওরিক্যালি থেকে প্র্যাকটিক্যালি করাটা সব থেকে বেটার। প্র্যাকটিক্যালি করলে আমরা জিনিসগুলো বুঝবো খুব সুন্দর করে। তো আজকে এই কথাটা বলার কারণটা হচ্ছে আজকে যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমাদের থিওরিক্যালি থেকে প্র্যাকটিক্যালি দেখা সব থেকে বেটার হতো, এবং প্র্যাকটিক্যালি করলে আমাদের বেশি সুবিধা হতো বুঝতে। তো যাই হোক, যেহেতু প্র্যাকটিক্যালি করতে পারছি না বা প্র্যাকটিক্যালি ভিডিও আমি এখন বানাতে পারছি না, কারণ আমি এখন আমার ওয়ার্কশপ থেকে অনেক দূরে আছি এই করোনা ভাইরাসের কারণে। আমাদের সবাই জানে যে আমাদের ইনস্টিটিউট সব বন্ধ আছে এখন অনির্দিষ্টকালের জন্য। জানি না এই লকডাউন কবে উঠবে, তাও আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। সেই বিষয়টার উপর ডিপেন্ড করেই আজকে আমরা এই বিষয়টা শুধু থিওরিক্যালি আমাদের মধ্যে নলেজটা আমরা রাখবো। থিওরিক্যালি নলেজ বলতে চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারটার নাম হচ্ছে রিমুভিং ব্রোকেন ট্যাপস। আমরা ট্যাপস পড়লাম, হ্যান্ড ট্যাপ, যেটার সাহায্যে আমরা ইন্টারনাল থ্রেড করব। অনেক সময় অনেক ধরনের ভুল অপারেশন করার জন্য বা ভুল প্রসিডিওরের কারণে আমাদের ট্যাপগুলো কি হয়, ড্রিল হোলের মধ্যে এরকমভাবে ভেঙে থেকে যায়। কারণ আমাদের অনেক, ধরো যে আমাদের ড্রিল সাইজটা আন্ডার সাইজ আছে, ট্যাপটা থেকে অনেক আন্ডার সাইজ আছে, অনেক ছোট। সেখানে আমি ট্যাপ চালিয়ে দিয়েছি। এবার কী হবে, ট্যাপটাকে একটা একটু 90 ডিগ্রি থেকে বা অ্যাকুরেটভাবে চালাতে পারিনি বলে ট্যাপটা ভেঙে থেকে গেছে। সেই ট্যাপটাকে কেমন করে রিমুভ করব। তো নর্মালি এগুলো রিমুভ করার কিছু কিছু মেথড আছে, সেই মেথডগুলো নিয়েই এই চ্যাপ্টারটা, তেমন কোনো মেন জিনিস না। তো প্রথমেই যেটা লেখা আছে দেখো, একটু শুধু জাস্ট ডেফিনেশনটা একটু বুঝে নেব। এ ট্যাপ ব্রোকেন অ্যাবভ দ্য সারফেস অফ দ্য ওয়ার্ক পিসেস ক্যান বি রিমুভ ইউজিং গ্রিপিং টুল লাইক পিলার্স। এই পিলার্স টাইপের টুলের সাহায্যে আমরা ওটাকে, যদি ভেঙে যায় সেটাকে আমরা রিমুভ করতে পারি বা রিমুভ করে থাকি, যাতে করে আমার যে জবটার উপরে আমরা ট্যাপিং করছি সেই জবটা যাতে নষ্ট না হয়ে যায়। কারণ আমার ট্যাপটা ভেঙে যাওয়ার সাথে সাথে আমরা বুঝতে পেরেছি ট্যাপটা আমার নষ্ট হয়ে গেছে, তাহলে আমার জবটা যাতে না নষ্ট হয় সেটার মাথায় রেখে আমাদের কি করতে হয়, সেই ট্যাপটাকে রিমুভ করতে হয়। কী কী প্রসিডিওরে রিমুভ করব? ফার্স্ট এখানে আমরা দেখছি ফিগার নাম্বার 1টা। ফিগার নাম্বার 1টা এটাও জাস্ট লাইক আমার ট্যাব যেরকমভাবে অপারেট হয় সেমভাবে অপারেট করব। ভালো করে যদি আমরা লক্ষ্য করতে দেখি এখানে ফিগারের এই জায়গাটা, তো আমরা দেখব লক্ষ্য করে যে আমার ট্যাপটা ভেঙে গেছে। এখানে ট্যাপটার 4টে ফ্লুট দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ফ্লুট, ভেঙে গেছে। তাহলে আমাদের এটা কি করতে হবে, এই ট্যাপটাকে এখন রিমুভ করতে হবে। তাহলে রিমুভ করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা নেওয়া হয়েছে, এগুলোকে বলা হয় এক্সট্রাক্টর। ঠিক আছে, এগুলোকে বলা হয় এক্সট্রাক্টর। এক্সট্রাক্টরের সাহায্যে কেমন করে উঠাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি সেম 4টে আঙুলের মতো, এগুলোকে ফিগার বলা হচ্ছে, ফিঙ্গার, আঙুলের মতো 4টে অপশান আছে, যেগুলো আমার এই ফ্লুটের মধ্যে ইন করবে। ফ্লুটের মধ্যে যদি ইন করে, আমাদের ফ্লুটের মধ্যে যদি এটা ঢুকে যায়, তারপরে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, ক্লকওয়াইজ কেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো, কারণ ক্লকওয়াইজ ঘুরিয়ে আমি থ্রেডটাকে ফর্ম করছি, ক্লকওয়াইজ ঘোরাতে গিয়ে আমার ট্যাপটা ভেঙেছে। তাহলে এটা যখন আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো কিছু দিয়ে আটকে দিয়ে, নিশ্চয়ই আমার ট্যাপটা আবার বেরিয়ে আসবে। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রসিডিওর এই এক্সট্রাক্টরের। সেম প্রসিডিওরটা আমি বাংলাতে বললাম, এটা ইংরেজিতে এখানে লেখা আছে, তোমরা কাইন্ডলি একটু দেখে নেবা নিজেদের বই থেকে। বেকার এটাতে আমি টাইম স্পেন্ড করতে চাইছি না, কারণ এটা খুব একটা টাফ বিষয় না, এটা জাস্ট একটু নর্মালি দেখে নিলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তারপরে যদি বা এখানে একটা লাইন লেখা আছে, এ লাইট ব্লো অফ অন ব্রোকেন ট্যাপ উইথ এ পাঞ্চ উইল হেল্প টু রিলেটিভ দ্য ট্যাপ ইফ ইট ইজ জ্যাম ইনসাইড দ্য হোল। যদি জ্যামের মধ্যে আটকে যায় বা জ্যাম করে, তাহলে আমরা কি করব, ট্যাপের সাহায্যে হালকা করে এটাকে হ্যামারিং করে আমরা কি করে নেব, জাস্ট হালকা হালকা করে হ্যামারিং করে জ্যামটাকে রিলিজ করে নেব। ঠিক আছে, এটা বলা হয়েছে। এটা হচ্ছে এক্সট্রাক্টরের কাজটা আমাদের গেল। জাস্ট নর্মাল বিষয়, নর্মাল সাবজেক্ট, নর্মালভাবে বুঝবো, কী করে বের করতে পারবো বা কী কী উপরে আমরা বের করতে পারি।
তারপর আমরা চলে আসবো ইউজ অফ পাঞ্চ। পাঞ্চ আর হ্যামারের সাহায্যে আমরা কি করি, নর্মালি আমরা জেনে থাকি যেটা, যে পাঞ্চ আর হ্যামারের সাহায্যে আমরা উইথনেস মার্কিং করি। জবের উপর উইথনেস মার্কিং, ড্রয়িং করার পর, লেআউট করার পর তারপর আমরা উইথনেস মার্কিং করি। পাঞ্চের আমার ডিগ্রি আছে, যেমন ফ্রিক পাঞ্চ, তারপরে ডট পাঞ্চ, সেন্টার পাঞ্চ, এগুলোর সাহায্যে আমরা উইথনেস মার্কিং করি বা লোকেট করি। যেমন সেন্টার পাঞ্চের সাহায্যে ড্রিলিং লোকেটিং করি। সেরকম এখানে পাঁচটাকে আমরা এরকমভাবে ইউজ করছি। কীরকমভাবে ইউজ করছি, এই পাঁচটার সাহায্যে হ্যামার দিয়ে স্ট্রাইকিং করব ধীরে ধীরে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, যখন আমরা মেথডগুলো জানছি, প্রত্যেকটা মেথড একটা মেথডের আলাদা আলাদা অপারেশন আছে। এই মেথডের অপারেশনটা হচ্ছে এটা কি, হালকা করে পাঁচ দিয়ে ঠুকে 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 যদি বেরিয়ে যায়, তাহলে আমাদের বেরিয়ে গেল। এই প্রসিডিওর দেখতে পাচ্ছি আমরা ফিগারটা দেখলে আইডিয়া করতেই পারবো। আর এখানে আমাদের ডেফিনেশনটা দেওয়া আছে, ডেফিনেশনটা একটু কাইন্ডলি দেখে নিবা। তবে আমি যতদূর বললাম এইটা এখানে ইংরেজিতে জাস্ট এলিব্রেট করা আছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট যাব অ্যানেলিং অ্যান্ড ড্রিলিং দ্য ট্যাপ। এটা একটু বোঝার আছে এখানে কিছু কিছু জায়গা। অ্যানেলিংটা কি জিনিস, অ্যানেলিং, নর্মালাইজিং, এগুলো অপারেশন আমাদের চলে আসবে থেকে। আমাদের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে হিট ট্রিটমেন্ট। মেটালের হিট ট্রিটমেন্ট চ্যাপ্টারে অ্যানালাইজিং করা হয়। সেই অ্যানালাইজিং প্রসিডিওরে কি করা হয়, অ্যানালাইজিং করা হয় নরম করার জন্য মেটালটাকে, তুলনামূলকভাবে নরম করে দেবো, হিট করে আমরা মেটালটাকে নরম করে দেবো। অ্যানালাইজিং একটা টেম্পারেচার আছে, সেই টেম্পারেচার পর্যন্ত ফ্লেম দেবো, একটা ফ্লেমের সাহায্যে হিটিং করব, হিটিং করার পর ওটাকে মেটালটাকে নরম করে দেবো আমরা। নরম করার পর তারপরে যেহেতু ওটা নরম হয়ে গেছে, তখন আমরা কি করব, এক্সট্রাক্টর। এখানে আরেকটা নতুন নাম ইয়েলো কালার দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি হাইলাইট করা আছে, EZY আউট এক্সট্রাক্টর। এটা দেখতে কেমন হয়, এটা কি জিনিস, এটা নতুন শুনলাম। এক্সট্রাক্টর শুনলাম, ঠিক আছে, এটা EZY আউট এক্সট্রাক্টরটা কি জিনিস। EZY আউট এক্সট্রাক্টর ফিগারটা আমি দেখাচ্ছি এখনই। এটা হচ্ছে EZY আউট এক্সট্রাক্টর। ঠিক আছে, এগুলোর সেট হয়, এক একটা সেটে 5টা করে থাকে, 6টা করে থাকে, এরকম সেট হয়, বিভিন্ন ডায়ামিটারের, বিভিন্ন ডাইমেনশনের থাকে। এগুলো বললাম না, এগুলো প্র্যাকটিক্যালি বোঝার জিনিস, এগুলো ফিগার দেখে বা থিওরিক্যালে পড়ে বোঝানো সম্ভব না, তাও যতটা পারছি বোঝাচ্ছি আমি। এটা দেখতে কেমন হচ্ছে, প্যাঁচানো প্যাঁচানো, এটা কোনো ফ্লুইড থাকে না, এরকমই প্যাঁচালো দেখতে হয়, নিচেরটা স্ক্রুড্রাইভারের মতো ফ্ল্যাট হয়। এটা আমরা কি করব, যখন নর্মালাইজিং করব, মেটালটা নরম হয়ে যাবে, তার মধ্যে হ্যামারিং করে বা ফোর্স করে হোক, যে করে হোক, ওটার মধ্যে পুশ করে দেব। প্রথমে আমরা কি জানি যে ট্যাপ কেমন হয়, ট্যাপ 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 আমাদের কোন মেটাল দিয়ে তৈরি, টুল স্টিল দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, বা হার্ড অ্যান্ড হাই কার্বন স্টিল দিয়ে তৈরি করব। যেহেতু ট্যাপ কি করে, আমাদের কাট করে, এটার কাটিং অ্যাকশন আছে, না যাতে ভেঙে যায়, এই জন্য আমাদের এগুলো হার্ড মেটাল দিয়ে তৈরি করা হয়। যেহেতু হার্ড মেটাল দিয়ে তৈরি করা হয়, সেহেতু আমরা তো ডাইরেক্টলি এটাকে EZY আউট স্ট্রাকচারটাকে ডাইরেক্ট ঢোকাতে পারি না। এই জন্য আমরা অ্যানালাইজিং করে নেবো, অ্যানালাইজিং করে মেটালটাকে নরম করে দেবো বা হালকা করে ড্রিল করে নেব। এখানে ওই অপারেশনটাই আছে, ড্রিল করে নেওয়ার পর তারপরে আমরা হালকা করে পুশ করে বা হ্যামারিং করে হলেও এই EZY আউট এক্সট্রাক্টরটাকে ইন করব ওটার মধ্যে, দিয়ে ধীরে 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 অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরাতে থাকবো, দিয়ে আমার ব্রোকেন ট্যাপটাকে রিমুভ করে নেব। এগুলো হচ্ছে মেথড অফ রিমুভিং ব্রোকেন ট্যাপ ফ্রম আওয়ার ওয়ার্ক পিসেস। ঠিক আছে, এখানে আরেকটা আন্ডারলাইন করা আছে, দেখতে পাচ্ছি আমরা, দিস মেথড ইজ নট সুইটেবল ফর ওয়ার্ক পিসেস অ্যান্ড লো মেল্টিং টেম্পারেচার সাচ এজ অ্যালুমিনিয়াম, কপার এক্সেট্রা। যেগুলো আমাদের নরম ধরনের কোনো মেটাল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো আমরা ইউজ করব না। অ্যালুমিনিয়াম, কপারে কোনো জবে, সেই সব জবের ক্ষেত্রে কিন্তু আমরা এটা সুইটেবল না। কেন? কারণ আমরা যখনই হিট অ্যাপ্লাই করবো অ্যানালাইজিংয়ের জন্য, তখনকার নিশ্চয়ই আমার কপার, অ্যালুমিনিয়ামটা হিটটা অ্যাবজর্ব করতে পারবে না, তাহলে জবটাই নষ্ট হয়ে যাবে। এটা আমরা সব ক্ষেত্রে ইউজ করব না। এটা একটা প্রসেস, এখানে আমরা জাস্ট প্রসেসগুলো পড়ছি। যখন আমাদের ট্যাপ ভেঙে যদি বাই চান্স থেকে যায়, ওটাকে কী কী প্রক্রিয়ার সাহায্যে আমরা বের করতে পারি, সেটা সম্বন্ধে পড়ছি। ইউজ অফ ট্যাপ এক্সট্রাক্টর, এটা এরপরে চলে আসবো। ফিগার নাম্বার 1-এ আমরা দেখেছি এটা এক্সট্রাক্টরটা।
ঠিক আছে, এরপরে চলে আসবো ইউজ অফ ওয়েল্ডিং। ওয়েল্ডিং করে কেমন করে বের করব? ওয়েল্ডিং করে দেখো, ওয়েল্ডিং করে আমরা বের করতে পারবো, কারণ আমাদের হাই কার্বন স্টিলের ট্যাপটা তৈরি করা হয় হাই কার্বন স্টিল, নাহলে টুল স্টিল, এইসব মেটালে আমাদের ওয়েল্ডিং হবে। তাহলে আমি যদি ওয়েল্ডিং করে নিই ট্যাপটাতে কোনো একটা মেটাল দিয়ে এক্সট্রা করে নিয়ে, ওয়েল্ডিং করা মানে কি, ওয়েল্ডিং জয়েন্ট মানে আমার ট্যাপের সঙ্গে যেই একটা এক্সট্রা করে মেটাল যদি আমি ওয়েল্ডিং করে জয়েন্ট করে লাগিয়ে দিতে পারি, তাহলে ওটা আমার ফিক্সড হয়ে গেল। যেহেতু ফিক্সড হয়ে গেছে, সেহেতু আমি যদি হালকা করে অ্যান্টি ক্লকওয়াইজ অপোজিট ডাইরেকশন রোটেশনে ওই মেটালটাকে ধরে রোটেশন করি বা ঘোরাই, তাহলে আমার কি হবে, নিশ্চয়ই আমার ট্যাপটা বেরিয়ে আসবে। এটা হচ্ছে অপারেশন। ঠিক আছে, এখানে একটা লাইন লেখা আছে কপার অ্যালুমিনিয়াম, সে এটা কি জিনিস বুঝতে পারলাম না, এরকম কোশ্চেন আসতে পারে। তাহলে এটা একটু, এই লাইনটা একটু বোঝার আছে। দিস ইজ এ suitable method when a small tap is broken at the bottom of the material like copper, aluminium, etc. এগুলো সব ক্ষেত্রে না, ছোট সাইজের কোনো ট্যাপ ভেঙে গেছে, আটকে গেছে, কেমন ধরনের মেটালে, কপার, অ্যালুমিনিয়াম, এইসব ধরনের মেটালে। তাহলে আমি হালকা করে এটাকে আমি বটম সাইজে, কিন্তু নিচের দিকে, ছবিতে এখানে দেখানো নাই, জাস্ট তোমার শুধু থিওরিক্যালি দেখানো আছে, এগুলোকে প্র্যাকটিক্যালি না দেখালে সম্ভব না। জাস্ট নর্মালি বোঝার চেষ্টা করো, তাহলেই হয়ে যাবে এক্সট্রা কাজগুলো ওয়েল্ডিং করে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বের করে নিতে পারবো, ওয়েল্ডিং করে হালকা করে এইসব নরম মেটালের ক্ষেত্রে বের করে নিতে পারবো। নেক্সট চলে আসবো আমরা ইউজিং অফ নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড দিয়ে আমরা কেমন করে এটাকে বের করব, এটা একটা পার্টে চলে আসবো। এখানে কি বলেছে, ইন দিস মেথড নাইট্রিক অ্যাসিড ইজ diluted in a property of about 1 part acid to the 5 part of water in injecting inside. আমরা ডাইরেক্টলি অ্যাসিডটাকে দিয়ে দেবো না। আমরা জানি এই নাইট্রিক অ্যাসিড যদি কোনো মেটালের উপর বা দিয়ে দিই আমরা, সেই মেটালটা ধীরে ধীরে নরম হয়ে যায়। ঠিক আছে, মেটালের সাথে গিয়ে নাইট্রিক অ্যাসিডটা বিক্রিয়া করে ধীরে ধীরে আমার মেটালটাকে নরম করে দেয়। আর যখনই আমার নরম হয়ে যাবে বা লুজ হয়ে যাবে, তখনই আমি ধীরে ধীরে সেটাকে বের করে নিতে পারবো, আবার নতুন করে রিমুভ করে নিতে পারবো। ঠিক আছে, তো আমাদের মাথায় রাখতে হবে আমরা কত পার্সেন্ট দিব, 1% অ্যাসিড থাকলে 5% অফ ওয়াটার দিব, দিয়ে ওটাকে আমরা বের করে নেব। দিয়ে নরম হয়ে যাবে, যখনকার নরম হয়ে গেলে আমরা ওটা ধীরে ধীরে বের করে নেব। এখানে একটা লাইন আন্ডারলাইন করা আছে, সেটা হচ্ছে কি, দ্য ওয়ার্ক পিসেস শুড বি থ্রুলি ক্লিনড ফর প্রিভেন্টিং ফেচার্স অ্যাকশনস অফ দ্য অ্যাসিড। অ্যাসিডের বিক্রিয়া থেকে আমাদের কিন্তু জবটাকে রোধ করতে গেলে বা রোধ করার থাকলে আমাদের কিন্তু খুব সাবধানে, মানে এমনভাবে অপারেশনটা করতে হবে যাতে আমাদের জবের উপরে গিয়ে না পড়ে। ঠিক আছে, এইসব কারণের জন্যই আমরা ওয়াটারটা মিক্স করব, 5 পার্টস অফ ওয়াটার আর 1 পার্টস অফ অ্যাসিড। ঠিক আছে, এবার এখানে একটা আন্ডারলাইন করা আছে, এখানে কি লেখা আছে, হোয়াইল ডিলেটিং অ্যাসিড মিক্স অ্যাসিড টু দ্য ওয়াটার। যখনই ডিলেটিং মানে কোনো তরলাকৃত বা তরল জিনিসটাকে ডিলেটিং বলা হচ্ছে, এই তরল জিনিসটাকে আমরা যখন দিব, সবসময় এই অ্যাসিডটাকে দিব, ডাইরেক্ট কখনো দিব না, জলের সঙ্গে মিক্স করার পরেই তারপরে কিন্তু আমরা দিব। তাহলে এই অ্যাসিডের প্রক্রিয়াটাও আমরা বুঝতে পারলাম, নর্মাল জিনিস এটাও। আমাদের মেন মোটিভ হচ্ছে আমাদের জবটাও যাতে না নষ্ট হয়, এবং যেই ট্যাপটা ভেঙে গেছে সেই ট্যাপটাকেও রিমুভ করা ওখান থেকে। ট্যাপটাকে তো আর সঠিক করা যাবে না, ঠিক করা যাবে না, ট্যাপটা তো ভেঙেই গেছে, জাস্ট শুধু ওই মেটালটা থেকে বা ওই জবটা থেকে আমার ট্যাপটাকে রিমুভ করব কি করে। ঠিক আছে, জবটাকে নষ্ট না করে। তো এইসব প্রক্রিয়াগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি একটার পর একটা। এটা যদি অ্যাপ্লাই না সম্ভব হয়, তাহলে এটা, তারপরে এটা, তারপরে এটা, লাস্ট অব্দি আমরা অ্যাসিডে এসেছি। এরপরে চলে আসবো ইউজ অফ স্পার্ক ইরোশন। ইরোশন মানে হচ্ছে ক্ষয়, স্পার্কি ইরোশন এটাকে বলা হচ্ছে। ঠিক আছে, তো এটাও তেমন কোনো ব্যাপার না। স্পার্ক ইরোশন বলতে স্পার্কি ভাবে ক্ষয় করিয়ে, কেমন করে সম্ভব এটা, তাহলে এটা পড়বো এখনকার। কেমন করে বের করব সেটা তো জানি আমি, কোথায় থেকে বের করব।
এখানে আন্ডারলাইন করা আছে, দেখো পিসেস এন্ড কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করব এই অপারেশন। কোনো পিসেস এন্ড কম্পোনেন্টে ধরো যে আমার ট্যাপিং করতে গিয়ে ট্যাপটা ভেঙে গেল, তখন আমরা ট্যাপটাকে রিমুভ করব কিসের সাহায্যে, সেটা সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো অপারেশনটা কি সেটা আসি। অনেক কথা লেখা আছে, অনেক কিছু বের করা আছে, কেমন করে কি করব এটা সেটা অনেক কিছু লেখা আছে। তার মধ্যে মেন যেটা সেটাকে আন্ডারলাইন করা আছে সেটাই আমি পড়বো। The electrical discharge occurred between an electrode and the electroconductivity workpiece and tap, and the minute of particles are eroded both from electrode and the workpiece. এটা একটা ইলেকট্রনিক ডিসচার্জ, যেমন আমরা আর্ক ওয়েল্ডিং করি ঠিক সেম চার্জের সঙ্গে, ওইটার মতনই প্রসিডিওরই হবে। ইলেকট্রনিক ডিসচার্জ করব, ইলেকট্রিক কন্ডাক্ট করব আমরা ট্যাপের সঙ্গে দিয়ে ধীরে 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 ক্ষয় করব, ঠিক যেমনটা আমরা আর্ক ওয়েল্ডিংয়ে কাটিং করব। আর্ক ওয়েল্ডিংয়ে যেরকমভাবে কাটিং করে আমাদের যতটা টেম্পারেচার লাগে বা যত অ্যাম্পিয়ারের ভোল্টেজ লাগে আমাদের ওয়েল্ডিং করতে, তার থেকে যদি আমরা বাড়িয়ে দিই ইলেকট্রিক কন্ডাক্টিভিটিটা, তাহলে আমাদের কি হয়, আমাদের মেটালটা ওয়েল্ডিং হয় না, বরঞ্চ আরও কেটে বেরিয়ে যায়। তো সেম প্রসিডিওরে এটা, এগুলো প্র্যাকটিক্যালি বোঝার জিনিস, প্র্যাকটিক্যালি না বুঝলে সম্ভব না। প্র্যাকটিক্যাল যদি না করি তাহলে এটা বোঝা সম্ভব না। কেমন করে করব, জাস্ট এতটুকুই মাথা রাখবো যে ইলেকট্রিক ডিসচার্জ করব, এটাতে ডিসচার্জের পরে আমার ইলেকট্রিক একটা ইলেকট্রড থাকবে, ইলেকট্রডটাতে একটা ইলেকট্রো কন্ডাক্ট থাকবে, সেটা ইলেকট্রো কন্ডাক্ট করবো কিসের সাথে, ট্যাপের সাথে করে ধীরে 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 দুটো পার্টিকেলই ক্ষয় হবে, আমার ইলেকট্রডটাও ক্ষয় হবে, এদিকে আমার ট্যাপটাও ক্ষয় হবে। ক্ষয় হতে 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 আমাদের ট্যাপটা ক্ষয় হয়ে বেরিয়ে যাবে। তো ক্ষয় হয়ে যদি বেরিয়ে যায়, একটা কথা মাথায় রাখতে হবে, এখানে ক্ষয় হয়তো না, ওটা কেটে কেটে বেরিয়ে যাওয়ার বলা হয়। তো আমাদের এটাতে একটা জিনিস মনে রাখবে, গোটাটাই আমাদের বেরিয়ে যায় না এটাতে একবারে ক্ষয় হয়ে, কিছু পোর্শন থেকে যায়। ওই কিছু পোর্শন যেটা থেকে যায়, হালকা একটু ছোট পোর্শন, ওই পোর্শনটাকে বের করার জন্য আমরা স্ক্রুড্রাইভার বা পাঞ্চ এটার হেল্প নিয়ে ওই অবশিষ্ট অংশটাকে বের করে দিতে পারবো বা বের করে দেবো। ঠিক আছে, এই কয়েকটা মেথড আমাদের ব্রোকেন ট্যাপ রিমুভ করার জন্য আমরা দেখলাম আজকে। ঠিক আছে, ইউজ পাঞ্চ, অ্যানালাইজিং, ড্রিলিং, ট্যাপিং। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাসিড ওয়েল্ডিং, আর একটা হচ্ছে স্পার্ক ইরোশন। টোটাল এই কয়েকটা মেথডের সাহায্যে আমরা ব্রোকেন ট্যাপকে বের করতে পারবো। নেক্সট, আমি আর ভিডিও বানালাম না, এই ভিডিওটার মধ্যে দিয়ে আর একটা চ্যাপ্টার, এটা শর্টকাটে বের করার জন্য, কারণ প্রত্যেকদিন একটা করে ছোট ছোট চ্যাপ্টারগুলো নিয়ে বেকার বেকার ভিডিও বানানো তো ঠিক না, এই জন্য একদিনই একসঙ্গে দুটো অ্যাটাচ করে দিলাম। এবার নেক্সট চ্যাপ্টার আমাদের কি, সেম চ্যাপ্টার, এটাও সেম, কিন্তু এটা শুধু রিমুভিং ব্রোকেন স্টুড। বাট স্টুড জিনিসটা কি জিনিস সেটা আবার বুঝি আগে প্রথমে। স্টুড কাকে বলা হয়, স্টুডের বাংলা মিনিং যদি আমরা দেখতে যাই, ভুলভাল একটা মিনিং পেয়ে যাব। স্টুডগুলো কোথায় ব্যবহার করা হয় সেটাকে আন্ডারলাইন করা আছে। ঠিক আছে, বোল্ট, প্রথম থেকে পুরো ডেফিনেশনটা একবার পড়বো আর বোঝার চেষ্টা করবো আমরা স্টুড জিনিসটা কি। এখানে ফিগারে আমরা দেখতেই পাচ্ছি, হয়তো ফিগার নাম্বার 2-তে এগুলো কি স্টুড বলছে, ফিগার নাম্বার 2-তে। ঠিক আছে, এগুলোকে ব্রোকেন স্টুড বলছে। ব্রোকেন স্টুড বলতে একটা ভালো উদাহরণ সব থেকে, সেটা হলো আমরা কোনো একটা বোল্টকে, নাট না বোল্টকে, একটা মেশিনে পার্টে একটা বোল্ট লাগানো আছে, আমরা টাইট করছি বোল্টটাকে টাইট করতে করতে কি হয়, আমাদের অনেক সময় বোল্টটার হেডটা ভেঙে যায়, নিচে যে থ্রেডের পোর্শনটা ওটা না আটকে থেকে যায় আমাদের, ওটাকেও আমরা স্টুড বলতে পারি। ঠিক আছে, তো একবার এখানে পড়ে নিই। দ্য স্টুড ইজ ইউজড ইন দ্য প্লেস অফ এ বোল্ট হোয়েন দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট স্পেস অফ accommodate that bolt head or to avoid use an unnecessary long bolt। অনেক ক্ষেত্রে আমরা আমাদের কাছে স্পেস থাকে না যে বোল্ট হেডটাকে লাগাবো, ভেঙে গেছে যে বের করব, ছোট একটা পোর্শন গিয়ে আটকে থেকে যায় থ্রেডের মধ্যে। ঠিক আছে, তখন আমরা কেমন করে ওইটাকে আমরা বলবো স্টুড, ওই পোর্শনটাকে, ছোট পোর্শনটাকে। স্টুড আর জেনারেলি ইউজ টু ফিক্স স্টাফ, কভার প্লেট or the কানেক্ট সিলিন্ডার, কভার দ্য ইঞ্জিন সিলিন্ডার এক্সেট্রা। এইসব জিনিসগুলোতে কভার করার জন্য ছোট ছোট স্টুড ব্যবহার করা হয়। এগুলো আটকে গেলে কেমন করে এবার বের করবো সেটা।
বা অনেক সময় আমাদের যেগুলো অনেক আছে, ধরো যে ওগুলোকেও স্টুড হিসেবে আমি বলতে পারি। যেমন আমরা পড়েছিলাম এর আগে যে আমাদের করা হচ্ছে একটা কোনো অপারেশন, যেমন কাউন্টার বোরিং করা হলো। কাউন্টার বোরিংয়ে কেমন ধরনের স্ক্রু সেট হবে? আমাদের হেক্সাগোনাল সকেট স্ক্রু। সকেট স্ক্রুটা আটকে গেছে অনেক দিন থেকে, থ্রেডটাতে আমাদের কোরোশন মানে মরিচা পড়ে গেছে। মরিচা পড়ার ফলে কি হয়েছে? আটকে গেছে, ওটা আর রিমুভ বেরোচ্ছে না। তখন আমরা এটার সাহায্যে বের করব। ঠিক আছে, এবার চলে আসবো রিজন অফ দ্য ব্রেকিং অফ স্টুড বোল্ট। ওই যে ভেঙে যাচ্ছে বললাম না, বোল্টগুলো হয়, এটা কী কী রিজনের ফলে আমাদের ভেঙে যেতে পারে, সেই রিজনগুলো আমরা আজকে এখানে দেখে নেব। এক্সপ্রেসিভ টর্ক টু দ্য অ্যাপ্লাই হোয়াইল স্ক্রুইং দ্য স্টুড ইনটু দ্য হোল। এক্সপ্রেসিভ টর্ক, আমরা প্রচুর পরিমাণে যখন করব, মানে টর্ক দিব, যেমন আমার যতটা টাইট করার জন্য আমার টাইট দিতে হবে, তার থেকে ওভার টাইট দেবো। যখনকে আমরা ওভার টাইট দেবো তখনকে কী হবে? ওভার টাইট দিলে নিশ্চয়ই আমাদের বোল্টের হেডটা কেটে যাবে। থ্রেডটা লাগা হয়ে গেছে, তা সত্ত্বেও আমি টাইট দিচ্ছি, তাহলে আমার কী হবে? নিশ্চয়ই বোল্টের হেডটা ভেঙে যাবে। তাহলে বোল্টের হেডটা যদি ভেঙে যায়, নিচের যে পোর্শনটা, সেটা কী হবে? সেই নিচের ওই পোর্শনটাকে আমরা কি বলবো? স্টুড বলবো। ঠিক আছে, এটা একটা রিজন। কোরেসিভ অ্যাটাক ওয়ান দ্য থ্রেড, এই যে সেম কোরেসিভ অ্যাটাক মানে মরিচা পড়ে গেছে, বহুদিন ধরে লেগে থাকার পর পর মরিচা পড়ে গেছে, ওটা আর খুলছে না, তখন আমরা কেমন করে খুলবো? এটা একটা রিজন। ম্যাচিং থ্রেড আর নট অফ প্রপার ফর্মেশন, প্রপারভাবে ম্যাচিং করিনি থ্রেডটা, আমরা তাও জোর করে টাইট করে লাগিয়ে দিয়েছি, দিয়ে আটকে গেছে, বেরোচ্ছে না, তখন কি করব? ওই যে আটকে গেছে ওই পোর্শনটাকে আমরা বলবো স্টুড। এগুলো হচ্ছে রিজন, কী কী রিজনে আমাদের স্টুডগুলো ভেঙে থেকে যায়। ঠিক আছে, ব্রেকেজ হয়ে যায়। থ্রেডস আর সাইজড, থ্রেডগুলো সঠিকভাবে সাইজ থাকে না। ঠিক আছে, এসব রিজন এগুলো। তারপরে চলে আসবো আমরা মেথড অফ দ্য রিমুভিং ব্রোকেড স্টুড, কেমন করে এবার বের করব। প্রথমটা যেটা আছে আমার পিক পাঞ্চ মেথড, এটা আমরা অলরেডি পড়ে এসেছি, সব রিলেটেড। কি করব? যেহেতু থ্রেড ফর্মেশন করা আছে, আমরা পাঞ্চের সাহায্যে, পিক পাঞ্চের সাহায্যে হ্যামার দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে হ্যামারিং করব, আর ওটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করব, যাতে আমাদের বেরিয়ে যায় থ্রেডটা অপোজিট ডাইরেকশনে ঘুরতে ঘুরতে। এটা একটা মেথড। এবার চলে আসবো ফাইলিং স্কোয়ার ফর্ম। ফাইলিং স্কোয়ার ফর্ম এটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের কিছুটা পোর্শন, এখানে ফিগারটা দেখলে আমরা দেখতে পাবো, ভালো করে লক্ষ্য করো, এখানে এটা আমার কিছুটা পোর্শন বেরিয়ে আছে। এই কিছুটা পোর্শন যখন বেরিয়ে আছে, আমরা কি করব? এটাতে ফাইলিং করব। ফাইলিং করে এটার একটা শেপ অ্যান্ড সাইজ দিব, যেমন স্কোয়ার শেপ দিলাম। এরকম একটা স্কোয়ার যদি শেপ দিই, ভালো করে লক্ষ্য করো, এরকম একটা যদি স্কোয়ার শেপ দিই আমি এই জায়গাটায়, ঠিক এই পোর্শনটাতে, তাহলে আমাদের কি হবে? স্ট্যান্ডার্ড স্প্যানার, কিছু স্ট্যান্ডার্ড স্প্যানার স্কোয়ার শেপের, এগুলোর সাহায্যে আমি ধীরে ধীরে ওটাকে অপোজিট ডাইরেকশনে যখন রোটেশন করব, ওটা ইজিলি আমার রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ফাইলিং স্কোয়ার ফর্ম। এই অপারেশনটাকে বলা হয় ফাইলিং করে সেম শেপ দিয়ে তারপর আমরা বের করে নেব। তারপরে ইউজিং স্কোয়ার ট্যাপ রেঞ্জ, স্কোয়ার ট্যাপ রেঞ্জের সাহায্যে কেমন করে বের করব আমরা? ঠিক আছে, এখানে ফিগারটা দেখবো আমরা, এই যে ব্রোকেন স্টুড অলসো রিমুভ ড্রিলিং বিহাইন্ড দ্য হোল। হোলটাতে প্রথমে ড্রিল করব, এখানে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, ভালো করে যদি এখানে লক্ষ্য করি, হোলটাতে একটা ড্রিল করেছি। হোলটাতে এটা একটা আমার ওয়ার্ক পিস, বা এটা একটা স্টুড, ব্রোকেন স্টুড। এই স্টুডটাতে কী করেছি? একটা হোল করেছি প্রথমে। হোল করার পর আমরা কি নিয়েছি? একটা ট্যাপ নিয়েছি। কি এখানে লেখা ছিল আমার? কি ট্যাপ ছিল ওটা আমার? এই ট্যাপটার নাম হচ্ছে ইউজিং স্কোয়ার ট্যাপ রেঞ্জ। এটা কি স্কোয়ার শেপের থাকে, এই ট্যাপটা শেপটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার শেপে যদি থাকে, একটা রাউন্ড হোলের মধ্যে যদি স্কোয়ার শেপের একটা বড় সাইজের ওই হোলটার সাইজ ধরে যে আমার 10 mm, হোলটার সাইজ যদি আমি ধরি 10 mm, ঠিক আছে, ড্রিল করার পর তারপর ওখানে যদি আমি স্কোয়ার শেপের একটা 12 mm এর ট্যাপ ঢুকিয়ে দিই, হ্যামার দিয়ে হ্যামারিং করে করে, নিশ্চয়ই আমার এখানে আটকে যাবে এই পয়েন্টগুলোতে, 4টে পয়েন্টে, যেহেতু স্কোয়ার শেপের। এই 4টা পয়েন্টে যখন আটকে যাবে, তখন আমি এটাকে ট্যাপ রেঞ্জের সাহায্যে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন ঘোরাতে থাকবো। তাহলে নিশ্চয়ই আমার যে স্টুডটা আছে, সেই স্টুডটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে আমার থ্রেডটা অটোমেটিক বেরিয়ে যাবে।
ঠিক আছে, এটা হচ্ছে মেথড। তারপরে আমরা চলে আসবো EYZ আউট মেথড। EYZ এক্সট্রাক্টর মনে আছে, এর আগে চ্যাপ্টারে পড়েছিলাম, দুটো রিলেটেড চ্যাপ্টার, এই জন্য বললাম, এই জন্য একই সঙ্গে দুটো চ্যাপ্টারকে লাগিয়ে দিলাম। হয়তো আমার ভিডিওটা অনেক লং হয়ে গেল, কিন্তু এই একটা লং ভিডিওতে আমার কি হলো, পুরো দুটো চ্যাপ্টার রিলেটেড যেহেতু আমার বুঝতে সুবিধা হবে। এটা EYZ আউট এক্সট্রাক্টর যেটা সেম, এটা একটা হ্যান্ড টুলস, এটাকে আমরা হ্যান্ড টুলস বলি। আর এক একটা সেটে আমি এর আগেই বলেছিলাম যে এক একটা সেটে 5টা থেকে 6টা পিস থাকে আমাদের, ট্যাপের মতো, সেম ট্যাপের মতো 5টা থেকে 6টা আমার সেট থাকে, একটা একটা করে, বিভিন্ন শেপের অ্যান্ড বিভিন্ন সাইজের, যাতে আমরা বের করতে পারি কি স্টুডগুলোকে। এই যে সেম, এটাও কিন্তু যেহেতু হ্যান্ড অপারেশন মানে ম্যানুয়াল অপারেশন, এটা কিন্তু আমরা কি পড়লাম প্রথমে, এটা হচ্ছে হ্যান্ড টুল, যেহেতু হ্যান্ড টুল সেহেতু এটা ম্যানুয়াল অপারেশন হবে, হ্যান্ডের সাহায্যে করবো, ওই জন্য হ্যান্ড টুল বলা হয় এটাকে। এটাও সেম, আমার এই শেপটা দেখতে পাচ্ছি, হেডের শেপটা দেখে মনে হচ্ছে আমার কিসের সঙ্গে মিল আছে, ট্যাপের সঙ্গে মিল আছে। এখানেও সেম, আমাদের যে টেপ রেঞ্জগুলো সম্বন্ধে আমরা পড়েছি, ট্যাপ রেঞ্জগুলো সম্বন্ধে, অ্যাডজাস্টেবল ট্যাপ রেঞ্জ, ফিক্স, তারপরে আছে আমার একটা সলিড ট্যাপ রেঞ্জ, টি হেডের ট্যাপ রেঞ্জ, এইসব ট্যাপ রেঞ্জগুলোর সাহায্যে হোল্ড করে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে এই অপারেশনগুলো করব, যাতে করে আমি যেই ব্রোকেন স্টুডটাকে রিমুভ করতে পারি। ঠিক আছে, তারপর আরেকটা যেটা আছে মেকিং ড্রিল হোল মানে ড্রিল হোল করার পরে, এটা একটা কি অপারেশন, এটা আমরা ভালো করে একটু বুঝবো, তাইলেই হবে, বেশি কিছু ব্যাপার না, নর্মাল থিঙ্ক একটা। ড্রিল হোল করব প্রথমে, আমাদের ট্যাপের সাইজটা আছে, ট্যাপের সাইজের থেকে ছোট সাইজে একটা ড্রিল হোল করব। ড্রিল করা হলো, ড্রিল করার পর ওই পোর্শনটাতে কি করব, ওই ট্যাপের ওই পোর্শনটাতে আবার ট্যাপিং করব। যত সাইজের ড্রিল চালিয়েছি, ধরো যে আমরা এখানে 10 mm এর ড্রিল চালিয়েছি, 10 mm এর যদি ড্রিল চালাই, ওখানে আমাদের কত ট্যাপ চালাতে হবে, নিশ্চয়ই 10.5, ঠিক আছে, বা 10.8 এরকম সাইজের ট্যাপ চালাবো। ট্যাপ চালিয়ে আমি থ্রেডটাকে ফর্ম করব। ফর্ম করার পর ওখানে একবার সেম সাইজের আবার একটা কি করব আমরা, থ্রেডেড, সেরকম সেম সাইজে একটা থ্রেডেড বোল্ট পুশ করব। পুশ করার পর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, অটোমেটিকলি আমার যে ব্রোকেন স্টুডটা আছে সেই ব্রোকেন স্টুডটা রিমুভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। দুটো চ্যাপ্টার যেহেতু আমার রিলেটেড ছিল, সেহেতু আমি একসঙ্গেই বুঝিয়ে দিলাম, একটু ভিডিওটা লেন্থি হয়ে যেতে পারে। যেসব জিনিসগুলো আমার ইয়েলো কালার দিয়ে দেখতে পাচ্ছ তোমরা, বা আন্ডারলাইন করা আছে, এইসব লাইনগুলো দেখলেই হবে, আর মনে রাখলেই হবে কি কি অপারেশন আমরা করলাম একটা ব্রোকেন স্টুড বা একটা ব্রোকেন ট্যাপ রিমুভ করার জন্য একটা ওয়ার্ক পিস থেকে। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা অপারেশনে মনে রাখতে হবে, যাতে আমার আমি যে জবটাকে প্রোটেক্ট করার জন্য বা যে জবটা যেন সঠিক থাকে, সেই জবটার জন্য আমি এই অপারেশনটা করছি, সেই জবটা যেন আমার সঠিক থাকে অপারেশনটা করার সময়। ঠিক আছে, এই বলে আমরা এই দুটো চ্যাপ্টার একটা ভিডিওতে বানিয়ে দিলাম। যাই হোক, আজকের চ্যাপ্টার বা আজকের আমার টপিক এখানেই শেষ। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।